This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। আর আজকের হটস্পটে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর দিকে নজর রাখবো। তবে শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখবো ঠিক কোন কোন ইস্যু আজকে রয়েছে। আজ যে ইস্যুগুলোর দিকে শুরুতেই নজর রাখবো সেগুলো আপনাদেরকে দেখাই। একদম শুরুতেই আমাদের যে ইস্যুর দিকে নজর থাকছে, আজকের প্রথম ইস্যু জঙ্গল রাজে তুফান। অবশ্যই আমরা এই খবরে নজর রাখবো, তুফানের বিষয়গুলোর দিকে নজর রাখবো। তুফানটি কিভাবে জঙ্গলের সঙ্গে হাত মিলিয়ে কি কি কার্যকলাপ করেছে অবশ্যই সেটা দেখাবো। তার পাশাপাশি দিকে দিকে দাদাগিরি কি হচ্ছে, কোথায় কোথায় দাদাগিরি চলছে, সমস্ত দিকে নজর রাখবো। তবে শুরুতেই যে খবর আপনাদেরকে বলছিলাম, যে ইস্যুর কথা বলছিলাম, জঙ্গল রাজে তুফান, শুরুতেই সেদিকে নজর রাখা যাক। যে বাড়িতে বান ছিল সে বাড়ির চাল উড়ে গিয়েছে। অন্ধকার, আমার উপরে হামলা হতে পারে। এক দু বছর আগে চলুন একটু ফিরে যাওয়া যাক। বছর তিনেক আগের কথা, বীরভূমের বকচুইয়ে একটা কাণ্ড ঘটে গিয়েছিল। ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন পুলিশকে অ্যাক্টিভ হতে। আজকের হটস্পটের শুরুতেই তাই 2022 সালে বলা মুখ্যমন্ত্রীর কথাটা একবার শোনা যাক। সমস্ত জায়গায় সারা বাংলায় তল্লাশি চালাও, যেখানে বোমা আছে, যেখানে যন্ত্রপাতি আছে, সব উদ্ধার করতে হবে। এবং পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী 2022 সালে বলেছিলেন, তারপর আরো একাধিকবার এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কাজ কতটা হয়েছে? পুলিশ কি অ্যাক্টিভ হয়েছে? দল মত পেছনে ফেলে অস্ত্র বোমায় লাগাম টানা গেছে কি না? দেখুন আমার আশপাশের ছবিগুলো তার প্রমাণ। বোমা ও বোমার কারখানায় লাগাম টানা যায়নি। আরো একবার বোমায় কেঁপে উঠলো রাজ্যের একটা গ্রাম। ফের মৃত্যু, ফের বিতর্ক, আবার রাজনীতির জটিল অঙ্ক। এবার হটস্পট কাটোয়ার রাজোয়া গ্রাম। বোমা ফাটলো, বাড়ি উড়ে গেল, ভেতর থেকে ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল। আর সাধারণ মানুষ একরাশ আতঙ্কে কাঁপতে শুরু করলেন। সাধারণ মানুষ আর কি বা করতে পারে? ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার তুফান চৌধুরী নামে এক দুষ্কৃতী। সেও বিস্ফোরণে আহত হয়েছে। এই তুফান সেই চালাচ্ছিল বোমার কারখানা। ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে না চাইলেও স্থানীয় সূত্রে পাওয়া খবর বলছে, বালি খাদানের বকরার লড়াই নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে উঠেছিল। তুফান কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পায়। এলাকার দখল নিতে তাকে কাজে লাগায় তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর জঙ্গল শেখ। জঙ্গলের নির্দেশেই নাকি বীরভূম থেকে কারিগর এনে চলছিল বোমা তৈরির কাজ, বলা যেতে পারে বোমা বাঁধার কাজ। কিন্তু কেউ কিছুই জানতেন না। স্থানীয় পঞ্চায়েত সদস্যের কথা শুনলে সত্যি অবাক লাগে। মনে হচ্ছে যে এই যে বিস্ফোরণ হয়েছে, বোমা বাঁধা হচ্ছিল, কি জন্য বোমা বাঁধা হচ্ছিল সেটা বলতে পারবো না, কিসের জন্য হচ্ছিল সেটাও বলতে পারবো না। কোনো খারাপ অসৎ কাজ বা এলাকা, সেটা ওনারাই বলতে পারবেন। কি বলতে পারবেন? মানে ওনারা কিসের জন্য বোমাটা বাঁধছেন, বোমা পাচার করার জন্য কিনা, গ্রামের শত্রু কিনা, ওনারা ভালো করে বলতে পারবেন, সেটা আমরা বলতে পারবো না। তাহলে পঞ্চায়েত সদস্যের কথা শুনেই বোঝা যাচ্ছে নিজের এলাকা সম্পর্কে তিনি ঠিক কতটা খোঁজ খবর রাখেন। যাই হোক, দেখুন এই বোমা কারখানার পেছনে কোন সত্যি লুকিয়ে থাকতে পারে সেটা জেলা তৃণমূলের সভাপতি ইঙ্গিত দিলেন বটে। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তৃণমূল জেলা সভাপতি ভাবছেন তিনি টার্গেট, তার দলের কর্মীরা পার্টি অফিস টার্গেট। কিন্তু কেন? গল্পটা প্রায় 10 বছরের পুরনো। সালটা 2015 পুরো ভোটের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তৃণমূলে এসেই কাটোয়া পুরসভার চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ কংগ্রেস নেতার দলে আসা ও পদ পাওয়া মেনে নিতে পারেননি। 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জঙ্গল শেখ। আর সেই থেকেই বিবাদ শুরু। 2016 বিধানসভা ভোটে রবীন্দ্রনাথের বিরুদ্ধে ভোট করানোর অভিযোগ জঙ্গলের বিরুদ্ধে। এরপর একাধিক অপরাধমূলক কাজের জন্য কাউন্সিলর থাকা অবস্থাতেই গ্রেপ্তার জঙ্গল শেখ। জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিনের মধ্যেই আবার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার জঙ্গল শেখ। দল থেকে বহিষ্কার।
যে বালি খাদানগুলিতে জঙ্গলের রাজত্ব চলতো সেখানে এখন সরকারিভাবে লিজ দিয়ে কাজ চলছে। এই সব জঙ্গলের মেনে নেওয়া বেশ কঠিন। তাই কি মরিয়া হয়ে উঠেছে জঙ্গল? আর সেটাই রবীন্দ্রনাথ বাবুর ভয়ের কারণ। জঙ্গল শেখদের একটা পরিকল্পনাই ছিল মহরমের পর কাটোয়ায় ঢুকে আবার দখল নেওয়া, মানুষের অত্যাচার করা এবং যে কোনো সময় আমাদের পার্টি অফিসে আক্রমণ করা, আমাদের উপর আক্রমণ করা বা আমাদের অন্য কোনো কর্মীদের উপর আক্রমণ করা, এটাই টার্গেট ছিল। তাহলে এখন প্রশ্ন, এত যখন সমীকরণ আছে, বালি খাদান নিয়ে টানাপোড়েন আছে, জঙ্গল তুফানদের নামে একাধিক কেস আছে, বারবার গ্রেপ্তার হয়েছে তারা, তারপরও এই দুষ্কৃতীদের দিকে কারো কোনো নজর ছিল না? রাত তখন 8টা 10-15 কোটি বাজে। তখন একটা এত জোর আওয়াজ, আমরা সবাই মিলে কেঁদে ফেলেছি। কোনো তাপ বিদ্যুৎ পুড়ে যাওয়া আওয়াজ না, গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়া আওয়াজ, কোনো বুঝতে পারছি না। বাড়িতে আমার প্রচুর ধোঁয়া হয়ে যায়, কিছু দেখতে পারে, অন্ধকারে হয়। তখন শুনছি যে বান ছিল সেই মারা গেছে, পাশে দুজনে ছিল সব কেউ গন্ধ ছুটে মারা গেছে, একজন আহত হয়েছে। চিনি তো, আমার গ্রামে ছেলে, ওই উত্তরপাড়া বাড়ি, উত্তরপাড়া মসজিদ গায়ে বাড়ি। যেখানে যেখানে বোমা বিস্ফোরণ হচ্ছে বা যারা বোমা বাড়াচ্ছে, প্রত্যেকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক আছে। দিনের ডাকাতির ভাগ নিতে সমস্ত ডাকাতদের মধ্যে জঙ্গলে ভয়ঙ্কর লড়াই হতো, সেই অবস্থায় পড়ে গেছে। চলুন এবার আপনাদেরকে এই সংক্রান্ত একটা এক্সক্লুসিভ তথ্য দিয়ে, হটস্পটে এক্সক্লুসিভ তথ্য আপনাদের জন্য, এমন একজনের কথা এবার শোনাবো আপনাদের, যার দোকানে বোমা তৈরির জন্য কাঁচামাল কিনতে এসেছিল অভিযুক্তরা। কি বলছেন সেই দোকানদার, চলুন শুনুন। কালকে আমার দোকানে 7:30 পৌনে 8টা নাগাদ এসছিল, ওর সাথে আরেকজন ছিল। আমাকে বললো যে এরকম ধরনের সুলদি দরকার। আমি বললাম না, সুলদি তৈরি তোমার কাছে নেই। দিয়ে বললো এখানে কোথাও পাওয়া যাবে? আমি দেখো আগে কোথাও পাওয়া যাবে কিনা। তারপর চলে গেলো, ওই দোকানের ভিতরেও ঢোকে না, আমরা সব বাইরে বসেছিলাম, আমরা 3-4 জন ছিলাম, তখন আমরা গল্প সল্প করছিলাম। তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল। আর কে ছিল সঙ্গে? সঙ্গে আর একজন লুঙ্গি পরে একটা পাতলা করে একটা ছেলে ছিল, তো ওকে আমি চিনি না। কিসে এসেছিল ওরা? বাইকে। হ্যাঁ, ওকে চিনতেন? হ্যাঁ চিনতেন তুফান চৌধুরীকে আগে? হ্যাঁ, আমার পাশের গ্রামে ছিল, তো সেই হিসাবে চিনি। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, একটা বিষয় তোমার থেকে বোঝার চেষ্টা করবো। ঘটনাস্থল থেকে এই দোকান, যে দোকানের মালিকের বক্তব্য আমরা শোনালাম, সেই দোকানের দূরত্ব কতটা? কারণ এই দূরত্বের বিষয়টা এই জন্যই জিজ্ঞেস করছি, কারণ এই দূরত্বটা স্পষ্ট হলে অনেকগুলো বিষয় খোলসা হবে। দেখো, এই দোকানটা কিন্তু রাজুয়া গ্রামের ঠিক পাশেই, অর্থাৎ বলা যেতে পারে 1 কিলোমিটারে বেশ কিছুটা দূরে কিন্তু এই জগবন্ধু হার্ডওয়্যার। এবং এই দোকানে গিয়ে গতকালকে ঠিক 7:30 নাগাদ তুফান চৌধুরী সে সুডলির দড়ি কিনতে গিয়েছিল, কিন্তু তার সঙ্গে ছিল একজন লুঙ্গি পরে কেউ একজন ছিল যাকে দোকানদার চেনে না, এবং তারা মোটর বাইকে গিয়েছিল। কিন্তু দোকানে সুতলি না থাকার জন্য সেই দোকানদার তাদেরকে ফিরিয়ে দেয়, তারা চলে যায়। কিন্তু এখানে যে তুফান চৌধুরী সে কেন সুডলির দড়ি কিনতে গিয়েছিল? তাহলে কি সে বোমা বাঁধার জন্যই কি সুডলির দড়ি খোঁজ করছিল? যে কারণেই সে পরে এই ঘটনাস্থলে, অর্থাৎ বলা যেতে পারে এই পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ এই দোকান থেকে ফুটেজ সংগ্রহ করেছে ঘটনা তদন্তের জন্য, এবং সমস্ত কিছু তদন্ত শুরু করেছে ইতিমধ্যে কাটোয়া থানার পুলিশ। বেশ, নজর রাখো কৌশিক, অনেক ধন্যবাদ তোমায়। জনতা আর কি করবে বলুন তো? জনতার তো একটাই কাজ, সহ্য করা আর অপেক্ষা করা। আমরা সবাই অপেক্ষা করছি, কিন্তু এই চারদিকে যা ঘটছে তাতে অনেকের সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই যেমন ফালাকাটার ঘটনা, তৃণমূল পঞ্চায়েত সদস্যের দাদাগিরি, নিজের দাপট দেখাতে গিয়ে মহিলাদের গায়েও হাত তুলে দিলেন। যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। বিজেপি নেতৃত্ব উস্কানি দিয়ে সেই দুটো পঞ্চায়েতকে আক্রমণ করে। এই গুন্ডামি এটা তৃণমূলের আমলেই সম্ভব।
শাসক দলের নেতার এই দৌরাত্ম্য নিয়ে এলাকার মানুষ ক্ষোভে ফুটছে। এলাকায় বন্ধ, কুঞ্জনগর বাজার বন্ধ। অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের অসিত করকে গ্রেপ্তারের দাবি করছেন এলাকার মানুষ। এই অসিত, গৌর ঘোষ এবং অর্জুন মল্লিক, এই অর্জুন মল্লিক এবং অসিত কর, এরা দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য। এটা টানাটানি করছে, এমনি লাঠালাঠি করছে, এসে পাথর যা পাইছে তাই দিয়ে মারামারি করছে। কে করেছে? অসিত কর। এখানে কোথাও মহিলাকে মার ধরে কিন্তু ছবি দেখা যাচ্ছে না, শুধু নিজেকে আত্মরক্ষাই করছে। আমিও সাথে ছিলাম, আমিও সেভই করছিলাম। তো এইখানে তো সম্পূর্ণটাই প্ল্যান মাফিক, এটা যে গোবিন্দ দাস, যে ওই ওনার সম্পূর্ণটা পরিকল্পনা করা। যদি দেখাতে পারেন কোনো ছবিতে আমি মারছি, তাই সেখানে আইনে যা ব্যবস্থা আছে আমার সাজা দিলে আমি সাজা মাথা পেতে নেব। বাদী বিবাদী দুপক্ষের বক্তব্যই আপনারা শুনলেন। সমস্যা বা বিবাদ যেটাই বলুন, সেটা শুরু হয় ময়রাডাঙ্গা এলাকায় প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে। স্থানীয়দের কিছু আপত্তি আছে, দেখুন থাকতেই পারে সেটা, কিন্তু তা বলে পঞ্চায়েত সদস্য গায়ে হাত তুলে দেবেন? বলা হচ্ছে বিরোধী দল এই বিক্ষোভ করাচ্ছে। আর সেটা যদি সত্যিও হয়, বিরোধী দলকে পেটানোর, তাও বা একজন মহিলাকে গলা ধাক্কা দেওয়ার এই সাহস পঞ্চায়েত সদস্যকে কে দিল? পুলিশে অভিযোগ জানাতে পারতেন, সেটা না করে নিজের হাতে আইন তুলে নিলেন। এইসব প্রশ্নের উত্তর পঞ্চায়েত সদস্যের কাছে আশা করা যদিও ভস্মে ঘি ঢালার মতোই। কয়েকটা দিন আগে আরো পিছিয়ে যাই, পাঁশকুড়ার দিকে নজর রাখি, কারণ আপনাদের পাঁশকুড়ার ঘটনাটা মনে আছে? ওই যে চিপসের প্যাকেট, সেটা চুরির অপবাদ দিয়ে এক ছোট্ট ছেলেকে রাস্তায় কান ধরে ওঠবোস করিয়েছিল এক সিভিক ভলেন্টিয়ার। অপমানে আত্মঘাতী হয় ওই ছোট্ট ছেলেটা। ফের এক ঘটনা, একই রকম ঘটনা, এবার নদিয়ার শান্তিপুরে। অর্থাৎ স্থান কালপাত্র বদলেছে, কিন্তু ঘটনা একই রকম। বাড়ির গাছের ফুল তোলায় কান ধরে ওঠবোস, মহিলাকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ। তবে একটা টুইস্ট আছে এখানে। অভিযোগ যে সিভিক ভলেন্টিয়ারের পরিবারের বিরুদ্ধে। অপমানে নাকি আত্মঘাতী হয় সেই মহিলা। আমার ভাই ঠেকাতে গিয়ে ফেলে দিয়েছে, বলছে তোরা কি জানিস আমরা কে? আমরা হচ্ছে পুলিশ, তোদের জেলে ভরতে পারি, অনেক কিছু বলেছে। যেহেতু অসীম মিলন করাতে হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। সিভিক ভলেন্টিয়ার সে নাকি পুলিশ, শুনলেন তো, বক্তব্য শোনালাম আপনাদের। ভেবে দেখুন, সিভিক ভলেন্টিয়ার সে নিজেকে পুলিশ বলছে, তাই বলে যা পারে তাই সে করতে পারে। সামান্য ফুল তোলা নিয়ে এই অবস্থা। দিকে দিকে সিভিকের দাদাগিরির কথা আমরা শুনেছি। তা বলে সিভিকের পরিবার, তাদের সদস্যরা লোকজনকে চমকাচ্ছে। তা আবার একবার নয়, দফায় দফায় থানায় মৃতার মেয়ে অভিযোগ করেছে গোয়াল ঘরে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে তার মাকে। পুলিশ তদন্ত শুরু করেছে, কতদিনে বিচার হয় দেখা যাক। কারণ গত কয়েক মাসেই দেখুন সিভিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের সংখ্যা নেহাত কম নয়। এবার চলুন রাজ্যের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোর দিকে নজর রাখা যাক। কসবার পর এবার কাকদ্বীপের কলেজে চাকরি বিতর্ক। অভিযোগ টিএমসিপি করলেই মেলে কলেজে চাকরি। 2022 সাল থেকে কাকদ্বীপ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন 7 জন। যোগ্যতা তৃণমূলের ছাত্র নেতা ও কর্মী। হ্যাঁ, এটাই তাদের যোগ্যতা। এই নিয়োগের কথা স্বীকার কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান তথা স্থানীয় তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। গভর্নিং বডির সিদ্ধান্তে নিয়োগ, বলছেন কলেজের প্রিন্সিপাল। স্টাফের মধ্যে কিছুটা অপ্রতুলতা আছে এবং সেই সময়টা ন্যাকের কাজ চলছিল। সেই সময়ে গভর্নিং বডি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হবে। সেইভাবে অস্থায়ী কয়েকজনকে নেওয়া হয়েছে এবং তারা দরিদ্র পরিবারের ছেলে। আমি জয়েন করার আগে এই গভর্নিং বডি একটা সিদ্ধান্ত নিয়েছিল যে কিছু আমরা ক্যাজুয়াল স্টাফ নেব। আমরা ওই জন্য পিওরলি টেম্পোরারি বেসিসে অস্থায়ী ভাবে কিছু কর্মী নিলাম। কিন্তু আমি গভর্নিং বডিকে একটাই কথা বলেছিলাম, এটা একদম মানে পুরো ট্রান্সপারেন্ট ব্যাপারটা, যে কাউকে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারবো না।
এদিকে অভিযোগ, এই নিয়োগের বিরোধিতা করায় 2023 সালে কলেজের প্রাক্তন ছাত্র তথা এবিভিপি নেতা নিপুণ দাসকে ইউনিয়ন রুমে ঢুকিয়ে ব্যাপক মারধর করা হয়েছিল। সেই সময় কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিপুণ, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ না দেওয়ায় পুলিশের তদন্তই নাকি এগোয়নি। যে কাকদ্বীপ কলেজেও কাজ করে, আবার অন্য জায়গায়ও কাজ করে, আবার এমন লোক রয়েছে যারা কিনা কাজও করে না, কিন্তু বাইরে গিয়ে অন্য কাজ করে, কিন্তু স্যালারিটা ঠিক মতন পৌঁছে যায়। ঠিক আছে, এরকম অনেকে রয়েছে। এবিভিপি প্রতিবাদ করেছিলাম, এবং কি 2023 সালে আমাকে ইউনিয়নে ফেলে আমাকে মেরেছিল, তাতে চোখ টোক ফাটিয়ে দিয়েছিল। ঠিক আছে, এফআইআরও করেছি আমি। তার এফআইআর করতে গিয়ে পুলিশে যখন বলছে যে কলেজে সিসিটিভি যখন দরকার আছে তাহলে প্রিন্সিপালের সাথে যোগ করুন, কিন্তু প্রিন্সিপাল কোনো রকম সিসিটিভি দেয়নি। এই পুরো চক্করে প্রিন্সিপালও জানে। পশ্চিমবঙ্গে তো মমতা ব্যানার্জি বলেছে যা কিছু হয় সব কিছু আমার নজরে থাকে। কাকদ্বীপে যিনি বিধায়ক আছে এটাও নিশ্চয়ই আশা করি ওনার নজরে আছে, এবং উনি জানে সে 7 জন এইভাবেই চাকরি পেয়েছে। এদের হাতেই আইন, এরা সেটাকে এদের হাতেই সিস্টেম, সেটাকে সেদিকে কোন দিকে নিয়ে যাবে না যাবে সে বিষয়ে ওরাও ভালো বলতে পারবে। তাহলে কিভাবে চাকরি পেলেন বলতে পারেননি টিএমসিপি নেতা তথা কলেজের অস্থায়ী কর্মী তৌসিফ সর্দার। আমরা আছি অনেকজন, আমরা যখন ঢুকি এখানে 7 জন ঢুকেছিল। এখন কতজন সংখ্যাটা ওটা আমি ঠিক বলতে পারবো না, প্রিন্সিপাল স্যার বলতে পারবে। আপনারা কিভাবে ঢুকলেন, কেন নিয়োগটা কিভাবে হয়েছিল? দেখুন আমি অত কিছু বলতে পারবো না। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়েছিল? দলের পক্ষ থেকে হয়েছে? দলের পক্ষ থেকে কি নিয়োগ হয়েছে? হ্যাঁ। কোন দলের? তৃণমূল দল থেকে। আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম। হ্যাঁ। টিএমসিপি সভাপতি দেবাশিস দাস এবং মথুরাপুরের সাংসদের সঙ্গে ছবি ভাইরাল হয়েছে কলেজের অস্থায়ী কর্মীদের অনেকের। এত বড় কর্মকাণ্ড অথচ কিছুই জানেন না বলে দাবি করেছেন টিএমসিপির জেলা সভাপতি দেবাশিস দাস। সেটা বলতে পারছি না, ওটা কলেজ কর্তৃপক্ষ কিভাবে করেছে বা কিভাবে নিয়োগ করেছে সেটা আমি জানি না, কারণ জিবির প্রেসিডেন্ট আছেন আমাদের এমএলএ সাহেব, কিভাবে কি করেছে বা প্রিন্সিপাল ওনাদের সাথে কথা বলে আপনারা জানেন। আমার সাথে সবার ছবি থাকতে পারে, কর্মী তৃণমূল ছাত্র পরিষদ করে সবার সাথে আমার ছবি থাকবে, এটা স্বাভাবিক। তো এই চাকরিগুলো কি দল থেকে দেওয়া হয়েছিল সেটা বলতে পারছি না। আমি তো কলেজের ব্যাপারে আমি জাস্ট সংগঠন বাদে অন্য কোনো ব্যাপারে ইন্টারফেয়ার কোনোদিন করিনি আর করিও না। বুঝলেন কাণ্ড, কলেজে আসলে অভিযোগের পাহাড়। এবার মনোজিতের আইনের ডিগ্রি বাতিলের পথে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ব্রেকিং নিউজ, প্রমিত জাইভের রেজিস্ট্রেশন ও বাতিলের ভাবনা, বিচার প্রক্রিয়ার দিকে কড়া নজর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজ, সেদিকে নজর রাখা যাক, কারণ সোমবার থেকে খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ। আজিকরের ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলেজ খোলার পর যাতে কোনোভাবেই তথ্য প্রমাণ নষ্ট না হয় তার জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পুলিশের। কলেজ খুললেও বন্ধই থাকবে ইউনিয়ন রুম এবং গার্ড রুম। একজন ইন্সপেক্টরের নেতৃত্বে কলেজের ভিতরে থাকবে পুলিশের একটি টিম। চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন দেখাতে হচ্ছে কি দেখো কত নিয়ম করছে। এই নিয়ম কদিনের জন্য সেটা সরকার জানে, আর যারা প্রতিবাদ করছে আগামী দিনে তাদের যেন বিপদ না হয় সে গ্যারেন্টি পশ্চিমবঙ্গ সরকার আজও দিতে পারল না। আমারও ধারণা আজকে যারা প্রতিবাদ করছে তাদের ভবিষ্যতে না বিপদ বাড়ে। এবার একটু অন্যরকম খবরে নজর রাখা যাক। মাসির বাড়িতে একটা লম্বা ছুটি কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা জগন্নাথ দেবের। উৎকল থেকে বঙ্গ, উল্টোরথে উৎসবের মেজাজ। মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। প্রস্তুতি 3 রং। আচার নিষ্ঠার পুজো পাঠের পর রশিতে ফেরটা। জগন্নাথ ধাম পুরীতে মহা সমারোহ, ভিড় সামাল দিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা। সৈকত শহর দীঘাতেও উল্টো রথে উৎসবের আবহ। সকাল থেকে আচার অনুষ্ঠান, 10,000 ভক্তের জন্য অন্নভোগের আয়োজন। উল্টো রথের দিন বড় আয়োজন গুপ্তিপাড়াতেও। উল্টো রথে মাসির বাড়ির সামনে থেকে ফের বৃন্দাবন জিউ মন্দিরে ফিরবেন জগন্নাথ দেব। উল্টো রথকে কেন্দ্র করে জায়গায় জায়গায় একটা কড়া নিরাপত্তা। আজকের হটস্পট আপাতত এখানে শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক TV9 বাংলায়।